বাবা খেলে হেরে গেল পাণ্ডব রাজা বাড়ি বাচ্চারে এ ভাই বিরাট রাজে ও চাকবাতে করিলা গমন এ ভাই বিরাট রাজে ও চাকবাতে করিলা সেনাপতি সৈন্যগণ সঙ্গে রয়েছেন যে বৃষ্টির রূপে গঙ্গভর তারা নিজ রাজসভার দিকে করেছেন আগমন সেনাপতি সৈন্যগণ আমার রাজ্যের সমস্ত প্রজা কুশলে রয়েছে তো কোথাও কোনো শান্তির বার্তা নেই তো কোথাও কোনো দুঃখের সংবাদ নেই তো না মহারাজ
না মহারাজ, আমরা সমস্ত রাজ্য পরিভ্রমণ করে এসেছি মহারাজ। আমাদের রাজ্যের সমস্ত প্রজা কুশলে রয়েছে মহারাজ। কোথাও কোনো শান্তির বার্তা নেই মহারাজ, কোথাও কোনো দুঃখের সংবাদ নেই মহারাজ। সমস্ত প্রজা নিজ নিজ বাসভবনে আনন্দের সঙ্গে বিরাজমান করছে মহারাজ। সমস্ত প্রজা নিজ নিজ বাসভবনে আনন্দের সঙ্গে বিরাজমান করছে। মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, তোমরা এখনই বললে আমার রাজ্যের সমস্ত প্রজা কুশলে রয়েছে, তবে কোথা থেকে বেঁচে নারী কণ্ঠস্বর বাঁচাও বাঁচাও রবে চিৎকার করে করে যাচ্ছে। সেই নারী বিবাহ বিপদে পড়েছে, সেই নারী, আমি যাবো সেই নারীর কাছে, দেখবো তার বিপদের কথা। বাঁচাও কেউ রক্ষা করবে না সৈয়দী। এই বিরাট রাজা রাজসভায় কি চোখের দিকে আঙুল তোলার মতো কোনো যোদ্ধা নেই সৈয়দী। এই বিরাট রাজা রাজসভায় কি চোখের দিকে আঙুল তোলার মতো কোনো যোদ্ধা নেই মহারাজ। আপনি তো নিজের চোখে দেখলেন মহারাজ, কিন্তু কিভাবে আমাকে অপমানিত কলঙ্কিত করার চেষ্টা করেছে মহারাজ। এই অপমানের জন্য কৃতজ্ঞ আপনি দণ্ড দিন মহারাজ। এই অপমানের জন্য কৃতজ্ঞ আপনি দণ্ড দিন। সৈয়দী, কৃতজ্ঞের এই ভুলের জন্য কৃতজ্ঞকে তুমি ক্ষমা করে দাও সৈয়দী। ক্ষমাই হলো জীবনের মূল ধর্ম, ক্ষমাই হলো জীবনের মূল কর্ম। কৃতজ্ঞকে তুমি ক্ষমা করে দাও সৈয়দী। না, কৃতজ্ঞকে আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না। কিন্তু যেভাবে আমাকে অপমানিত কলঙ্কিত করার চেষ্টা করেছে, তাকে আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না। আমার পঞ্চ গান্ধর্ব স্বামী রয়েছে, এই অপমানের প্রতিশোধ আমি অবশ্যই নেব। এই অপমানের প্রতিশোধ আমি অবশ্যই নেব। অপমানের প্রতিশোধ নেবে অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য। আমি তো প্রথমেই বলেছি সৈয়দী, এই বিরাট রাজা রাজসভায় কি চোখের দিকে আঙুল তোলার মতো কোনো যোদ্ধা নেই সৈয়দী। এই বিরাট রাজা রাজসভায় কি চোখের দিকে আঙুল তোলার মতো কোনো যোদ্ধা নেই। শোনো সৈয়দী, তোমার রূপ ও যৌবনে আমি যখন মোহিত হয়েছি সৈয়দী, তখন এক না একদিন নিশ্চয়ই আমি তোমাকে আপন করে পাবো সৈয়দী। আজ আমি এই সবার মাঝ থেকে খালি হাতেই ফিরে গেলাম সৈয়দী, কিন্তু কথাটা যেন মনে থাকে সৈয়দী। এক না একদিন নিশ্চয়ই আমি তোমাকে আপন করে পাবো সৈয়দী। কথাটা যেন মনে থাকে সৈয়দী, কথাটা যেন মনে থাকে। মহারাজ, এখনো কি আপনি চুপ করে থাকবেন মহারাজ? আপনার চোখের সামনে একজন অবলা নারীকে এভাবে অপমানিত কলঙ্কিত হতে হচ্ছে মহারাজ। প্রজা হলো রাজার কাছে পুত্র সম। প্রজার সুখে দুঃখে বিপদে আপদে রাজা সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আমি আপনার রাজ্যের একজন প্রজা সম মহারাজ। আমার বিপদের দিনে আপনি যদি এগিয়ে না আসেন, আমি কোথায় যাব, কার কাছে গিয়ে বলবো আমার বিপদের কথা? বুঝতে পেরেছি মহারাজ, আপনি যখন আমার দিক থেকে মুখ ফিরিয়ে দিয়েছেন, তখন আমি বুঝতে পেরেছি আপনিও ধৃতরাষ্ট্রের মতো স্নেহ হতে অন্ধ হয়ে রয়েছেন মহারাজ। তাই তো কৃতজ্ঞকে দণ্ড দেওয়ার মতো ক্ষমতা আপনার নেই মহারাজ। আপনি যখন কৃতজ্ঞকে দণ্ড দিলেন না মহারাজ, তখন আমারও পঞ্চ গান্ধর্ব স্বামী রয়েছে মহারাজ। তাই তো আজ আমি এই সবার মাঝে প্রতিজ্ঞা করে যাচ্ছি মহারাজ, চাকরি জগৎচন্দ্র সূর্য, চাকরি জগতের 30 কোটি দেবতা, এই সবার মাঝে আজকে আমি প্রতিজ্ঞা করে গেলাম, আগামীকালের সূর্য উদয় হয় কৃতক দেখবে, নতুবা আমি দেখবো মহারাজ। আগামীকালের সূর্য উদয় হয় কৃতক দেখবে, নতুবা আমি দেখবো মহারাজ।
রাজার রাজসভা থেকে তার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ ও যুধিষ্ঠিরূপী গঙ্গভোর তারা সকলে এই বিনতি আগে ফিরে গেলেন। আর এদিকে বিরাট রাজার রাজসভায় দ্বিতীয় পাণ্ডব ভীমসেন বল্লভ নাম ধারণ করে রন্ধন কার্যে নিযুক্ত ছিল। সেই ভীমসেন চলেছেন তার রন্ধনশালার দিকে। পাণ্ডব ভীমসেন বল্লভ নাম ধারণ করে বিরাট রাজা রাজ্যে রন্ধন কার্যে নিযুক্ত রয়েছে। আর এই ভীমসেনের ভূমিকায় আপনাদের আলোকিত ভাষিত মহান মঞ্চে তিনি সৌনিত পরিবেশন করে দেখাবে। সে হল স্বর্গীয় দুর্যোধন মাধব সৌসম্প্রদায়ের পক্ষ থেকে এক তরুণী সৌশিল্পী রাজীব কুমার দেবিয়া। তুমি কি রয়েছে রন্ধন চালাই, তুমি কি শুনতে পাও আমার এই করুণ আর্তনাদ? অবশ্যই দেবতা আমার
তুমি কি আমার করুন আর্তনাদ শুনতে পাচ্ছ না? কে কে ডাকি মরে রন্ধনশালায় নারী কতক্ষণ ভেসে এলো? কে সেই নারী? কিবা বিপদে পড়েছে সেই নারী? আমি যাবো সেই নারীর কাছে, দেখবো তার বিপদের কথা। তুমি হঠাৎ করে রন্ধনশালায় কেন এসেছো সৈরন্ধ্রী? ফিরে যাও, ফিরে যাও সৈরন্ধ্রী, রন্ধনশালা থেকে ফিরে যাও। যদি তোমাকে কেউ দেখতে পাই তাহলে আমাদের অজ্ঞাত মাস হয়তো আর পূর্ণ হবে না সৈরন্ধ্রী। আমাদেরকে পুনরায় যেতে হবে 12 বছরের জন্য বনবাসে। দুর্যোধনের অভিজ্ঞতি পূর্ণ হবে সৈরন্ধ্রী। না গোস্বামী দেবতা, আমি যে ফিরে যেতে আসছি, আমি যে এসেছি আমার অপমানের কথা জানাতে। তুমি কি জানো না কি চৌচবাবাদী কিভাবে আমাকে অপমানিত কলঙ্কিত করার চেষ্টা করেছে? আমি সব জানি সৈরন্ধ্রী। কালকেই আমি সবার মাঝে কিচকের মতো উপরে দিয়ে মেরে দিলাম। তুমি তোমার দাদার কথাই শুনলে, আমার কথা একবারও ভাবলে না। তোমার দাদা তো কেবলমাত্র পাশা ফেলতে জানে আর ক্ষমা করতে জানে, এছাড়া তোমার দাদা আর কি জানে? শোনো শোনো সৈরন্ধ্রী, দাদার কথা মতো আমাদেরকে থাকতে হয়, দাদার কথা মতো আমাদেরকে চলতে হয়। আমি তোমায় কথা দিচ্ছি সৈরন্ধ্রী, আমাদের অজ্ঞাত মাস পূর্ণ হোক, তারপর তারপর তোমার অপমানের প্রতিশোধ আমি নিতে দেবো। না গোস্বামী দেবতা, আমার ততদিন যে আমি অপেক্ষা করতে পারবো না। আমি যে প্রতিজ্ঞা করেছি আগামীকালের সূর্য উদয় হয় কিচক দেখতে, নতুবা আমি দেখবো। এ তুমি কি করেছো সৈরন্ধ্রী? তোমার এই প্রতিজ্ঞা যে আমি কিছুতেই পূর্ণ করতে পারবো না সৈরন্ধ্রী, তোমার এই প্রতিজ্ঞা যে আমি কিছুতেই পূর্ণ করতে পারবো না। কোন প্রতিজ্ঞা তুমি আবার পূর্ণ করেছ? হস্তিনাপুরে যেদিন দুঃশাসন আমার বস্ত্র হরণ করেছিল, সেদিনও তো আমি প্রতিজ্ঞা করেছিলাম দুঃশাসনের রক্ত দিয়ে আমি আমার এই কেস দৌত করবো। তাই তো আজও আমার এই কেস খোলা রয়েছে, এখনো এই কেস বন্ধন করিনি। আর এই প্রতিজ্ঞাও যদি তুমি পূর্ণ না করো, তাহলে আমি আর কোন লজ্জায় বেঁচে থাকবো? আমি হয়তো আত্মহত্যা। না সৈরন্ধ্রী, আত্মহত্যার কথা তুমি মুখে আনবে না সৈরন্ধ্রী। আত্মহত্যা পাপ করো, আত্মহত্যা কাপুরুষের কর্ম সৈরন্ধ্রী। আমরা পঞ্চ ভাই থাকতে তুমি এই কাপুরুষের কর্ম করবে না সৈরন্ধ্রী। আমরা পঞ্চ ভাই থাকতে তোমরা এই কাপুরুষের কর্ম কিছুতেই করবে না সৈরন্ধ্রী। ওগো নিষ্ঠুর বিধাতা, ওগো দয়াল ঠাকুর, এই অবাকি বাগা কপালে কি তুমি দুঃখ ছাড়া দুঃখ কোনদিন লিখলে না ঠাকুর? এই অবাকির বাগা কপালে কি তুমি দুঃখ ছাড়া দুঃখ কোনদিন লিখলে না? ও বিধিরে আমার ভাঙা কপাল, এই দুঃখ বিরাট রাজ্যে করেছি আগমন। এই মন্দ আমি থাকিতে মরে আর কিছু আমার হাতে ধরে রাজ্যসভা করিল অপমান। এভাবে তোমার চোখের জল দেখে আমি কিছুতেই স্থির থাকতে পারবো না সৈরন্ধ্রী। এভাবে তুমি কেঁদে কেঁদে আমায় দুর্বল করো না সৈরন্ধ্রী। এভাবে কেঁদে কেঁদে তুমি আমায় দুর্বল করো না। ওগো নিষ্ঠুর বিধাতা, ওগো দয়াল ঠাকুর, কত আশা কত স্বপ্ন নিয়ে আমি বজ্র স্বামীকে আপন করেছিলাম। আমি ভেবেছিলাম আমি হস্তিনাপুরের রাজরানী হব, কিন্তু কি পেলাম জীবনে? আমি
দুঃখ চলে দুঃখে অবাগীর কপালে জন্ম জন্মান্তরেও ডুববে না ঠাকুর। দুঃখ চলে দুঃখে অবাগীর কপালে জন্ম জন্মান্তরেও জনম দুঃখী ও পাল পোড়া তোরা আমি একটু না জনম দুঃখী কোপাল পোড়া তোরা আমি একটু না আমার দুঃখে দুঃখে জনম গেল দুঃখে দুঃখে জনম গেল দুঃখ বিনষ্ট পেলাম না জনম দুঃখী কপাল পোড়া দয়া আমি একে আমি তো তোমার কথা দিয়েছি আমাদের অজ্ঞাতবাস পূর্ণ হবে তারপর তোমার অপমানের প্রতিশোধ আমি নিশ্চয় নেব এই পুরুষ জাতি তো তোমাকে তুমি নারী জাতি সৃষ্টি করেছিলে নারী যদি তার অপমানের প্রতিশোধ নিতে না পারে তুমি কেন 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 তুমি নারী জাতি সৃষ্টি করেছিলে ঠাকুর ওগো দয়াল ঠাকুর তব চরণে কর জোরে মিনতি করে বলি ঠাকুর পর জনম বলে যদি মিঠুকে ঠাকুর তুমি আমাকে পর জনমে আর নারী নারী জন্ম বড়াই দুঃখের নারী জন্ম বড়াই কষ্টের ঠাকুর আমি যে নারী জন্ম আর সহ্য করতে পারবো না ঠাকুর তুমি আমাকে আর নারী জন্ম দিও না আর পাখি জন্ম দিও দয়া আমার নারী জন্ম দিও না আমার নারী জন্ম দিও না পাখি জন্ম দিও দয়া যাও না তুমি অন্তঃপুরে ফিরে যাও তোমার চোখের জল মুছে আমি তো তোমার কথা দিয়েছি আমাদের অজ্ঞাতবাস পূর্ণ হওয়া পর্যন্ত তুমি অপেক্ষা করো তারপর তোমার অপমানের প্রতিশোধ আমি নিশ্চয়ই নেব আমি তোমার চরণে কিবা দোষে দোষী কিবা পাপে পাপি ঠাকুর কোন জনমের প্রতিশোধ তুমি আমায় নিচ্ছ ঠাকুর কোন জনমের প্রতিশোধ তুমি আমায় নিচ্ছ আমি কোন দোষী রে আমি কোন পাপের পাপি রে একই রে বিচার দয়াল একই রে বিচার একই রে বিচার দয়াল একই রে বিচার তুমি করতে পারো আর কতকাল আমাকে কতকাল দাবি রে ওদিকে ভীমসেনের কথা মতো সৈরন্দ্রীকে কৃষককে সংবাদ দেয় রাত্রিবেলায় নৃত্যশালায় তারা গোপনে দুজনে মিলিত হবে আর ওদিকে পূর্ব পরিকল্পিত অনুসারে পূর্বে থেকে নৃত্যশালায় লুকিয়েছিলেন ভীমসেন আর ওদিক থেকে উন্মত্ত অবস্থায় কৃষক ছুটে আসছেন নৃত্যশালার দিকে সৈরন্দ্রীকে পাওয়ার আশা।
খুশি দেখা দূর থেকে তোমার মধুর কণ্ঠস্বর ভেসে আসছে আমার কর্ণকুহরে। তুমি তো আমায় কথা দিয়েছিলে আজকে রাত্রিবেলা আমরা নিত্য সবাই মিলিত হবো। তবে কি তুমি আমায় মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলে সৈরথী? না 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 সৈরথী, তোমার চোখের চাউনি মুখের ভাষা আমি বুঝতে পেরেছি। তুমি পঞ্চস্বামীকে নিয়ে সুখে নাও সৈরথী। এসো এসো সৈরথী, আমার উত্তপ্ত হৃদয়কে তুমি শান্ত করো। আমি তোমাকে রাজ রাজি করে রাখবো সৈরথী, আমি তোমাকে রাজ রাজি করে রাখবো। আসবে না আসবে না সৈরথী, তুমি কি আমার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছ সৈরথী? ভয় নেই সৈরথী, তোমার পঞ্চমাত্র স্বামী কেউ এখানে আসবে না। একই সৈরথী, তুমি এভাবে লুকতে রয়েছে কেন সৈরথী? আমি তো তোমায় কথা দিলাম, আমি তোমাকে রাজ রানী করে রাখবো সৈরথী। এসো এসো সৈরথী, আমার হৃদয় রক্তে ধরা দিয়ে আমার উত্তপ্ত হৃদয়কে শান্ত করো। আসবে না সৈরথী, আমি নিজেই যাবো তোমার কাছে। আমি আসছি সৈরথী। হঠাৎ করে তুমি রন্ধনশালা ছেড়ে এই নৃত্যশালায় কেন এসেছে বল্লভ? এই নৃত্যশালায় তো গৃহনারা থাকার কথা, এখানে গৃহনারা উত্তরাতে নৃত্য শিক্ষা নেই, তবে তুমি কেন এসেছো বল্লভ? এখনো কি তুমি আমায় চিনতে পারলে না? কিছু এখনো কি তুমি আমায় চিনতে পারলে না? আমি কে? ও বুঝতে পেরেছি, তোমার বলে বলি আনয় সৈরথীর প্রতি গা করেছে। আগামীকালে সূর্য উদয় আমি রাখবো না। ঠিক আছে বল্লভ, আমাকে যেতে দাও, অস্ত্রকারে অস্ত্র নিয়ে আসতে দাও। তারপর দেখবি তুমি কত শক্তি ধরো না। আজকের রাত্রিতে আমি তোমাকে কিছুতেই এই নৃত্যশালা থেকে বাইরে যেতে দেবো না। কিছু আজকের রাত্রিতে এই নৃত্যশালাতেই তোমার শেষ রাত্রি হবে। তোমার তুমি যে আমার, আমি যে তোমার, তুমি যে আমার, আমি যে তোমার। বলো বলো হরি বলো, বলো হরি বলো, বলো হরি বলো, বলো বলো হরি বলো, বলো হরি বলো। আমি যে তোমার, তুমি যে আমার,
এখনো কি তুমি জীবিত রয়েছো কৃষক? এখনো কি তুমি জীবিত রয়েছো? তুমি জানো না কৃষক তুমি কাকে স্পর্শ করেছো? তুমি আগুনে হাত দিয়েছো কৃষক, তুমি আগুনে হাত দিয়েছো, তার ফল ভোগ তোমাকে করতে হলো কৃষক। কোথায় কোথায় রয়েছে সৈরথী? নিত্যশালায় এসে দেখে যাও, তোমার প্রতিজ্ঞা আমি পূর্ণ করেছি সৈরথী। আগামীকালের সূর্য উদয় কৃষক আর দেখবে না সৈরথী, আসবে না, আসবে না সৈরথী। তুমি অভিমান করে আমার কাছ থেকে চলে গেছো। শোনো সৈরথী, আমাদের যেদিন অজ্ঞাতবাদ পূর্ণ হবে, যেদিন আমরা ফিরে যাবো হস্তিনাপুরে, যেদিন দুঃসাহসনে রক্ত দিয়ে আমি তোমার কেস দৌত করবো সৈরথী, দুঃসাহসনে রক্ত দিয়ে আমি তোমার কেস দৌত করবো। আমি আসছি সৈরথী।